প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় ক্রীড়া সংক্রান্ত আইন অর্থাৎ স্পোর্টস ল। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো এবার অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে স্পোর্টস ল অর্থাৎ ক্রীড়া আইন বলতে আমরা কি বুঝি এবং এই আইনের আদৌ প্রয়োজনীয়তাটা কি। আসলে এই প্রশ্ন যদি কেউ অন্তত 20-25 বছর আগে করতো তাহলে হয়তো একটা জবাবই দেওয়া যেত না, এই কারণে যে স্পোর্টস বলতে কিন্তু আমরা একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিকে বুঝাই, নির্মল আনন্দ থাকবে। এবং স্পোর্টসের যে মিনিংটা এটা স্পোর্টেন বা ডেসপোর্টো এর থেকে এসছে। এর অর্থ হচ্ছে ডিস্ট্র্যাকশন, টু ডিভিয়েট। তার মানে কি আপনি আপনার এভরিডে লাইফের যে একটা গণ্ডির মধ্যে থাকেন তা থেকে একটা রিক্রিয়েশনাল কোনো কিছু মানে স্পোর্টস অ্যাক্টিভিটি। বাট এটা আমরা বুঝতে পারছি অলরেডি যে এখনকার যুগে এটা একটা ইতিহাস মাত্র। আপনাকে একটু এই কথা দর্শকদের উদ্দেশ্যে হয়তো উপকার হবে বললে পরে জানতে পারবেন ওনারা যে গ্লোবালি যে ট্রেডটা হয়, গ্লোবাল ট্রেডের অলমোস্ট 4% হচ্ছে স্পোর্টস সম্পর্কিত। অর্থাৎ চিন্তা করে দেখেন কত বিলিয়ন ডলার বা পাউন্ডের হিসাবটা আমরা করতে পারি। অ্যাট দ্য সেম টাইম স্পোর্টস ফ্র্যাঞ্চাইজ বলেন, ব্রডকাস্টিং রাইটস, মিডিয়া রাইটস, এই সংক্রান্ত অনেক ব্যাপার স্যাপার চলে আসছে। অর্থাৎ স্পোর্টস কিন্তু এখন হয়ে গেছে একটা কমার্শিয়াল, একটা ট্রেড হয়ে গেছে রাদার দ্যান আ রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি। অবভিয়াসলি স্যার, আমরা ডিসকাশনে ফেরত আসছি। আমাদের একটা ফোন এসেছে। হ্যালো 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 Yes, is this Barrister Yasin Patel? Yes, very good evening. Assalamu alaikum. A very good evening to you too. Assalamu alaikum. প্রিয় দর্শক, আমাদের মাঝে ফোনে রয়েছেন যুক্তরাজ্যের একজন আইনজীবী ব্যারিস্টার ইয়াসিন পটেল, যিনি অনেক জনপ্রিয় মামলা প্লেয়ার সালমান বাট এবং আমিরের মামলা করেছেন এবং এখন উনি বাংলাদেশে রয়েছেন একটি উল্লেখযোগ্য মামলায় অংশগ্রহণ করবার জন্য। তো আমরা তাকেও কিছু প্রশ্ন করব এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস জানার চেষ্টা করব। ইয়াসিন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার অন দ্য লাইন। ইটস ইনডিড আ প্লেজার. If you could kindly tell us, for the sake of our viewers, that what is exactly that you mean by sports law, and how does the sports law work in the areas of football, cricket, and athletics? Sports law is a very wide area, and it's a very open title. Everyone talks about sports and recreation and so on and so forth, but it's more than that. It's a business, it's an industry, it's life for many people. It's an occupation, it's an industry. Bangladesh is passionate about its cricket, and it's one of the most popular sports, as well as football, maybe hockey, and many others. And so in all of these sports or all of these activities there are rules, because almost every game has rules. The only one that has any laws are cricket, and we'll come to that in a moment. But within those rules, within those sports, there are lots of areas where things like the people who play the game, what rules do they have to abide by? There's things like contracts, what do the contracts say? And if I take a very simple example, let's take a player. You can take your famous superstar here in Bangladesh, Hosain. You may have a contract for playing cricket. You may have a contract for Bangladesh, I think, that we see on television all the time. That all falls within the industry of sports law in one capacity or other. If you've got a contract on playing for the Dhaka Gladiators or for Bangladesh, etc., there'll be certain requirements for him to follow, and there'll be requirements for his employers to abide by, etc. Then there'll be advertising. There'll be requirements of him and others too. So that's one area of sports law. You can break it even further in terms of other areas of sports law. There's the stadium, there's the employers, there's the Bangladesh Cricket Board. Bangladesh Cricket Board, very important. All of these areas are sports law in some way or other. Right. Thank you very much, Yasin. তো যেটা
ব্যাস ইয়াসিন প্যাটেল বললেন যে অবভিয়াসলি একটা স্পোর্টস মানে কিন্তু একটা ইট মাস্ট বি দেয়ার মাস্ট বি সাম রেগুলেশন, সাম রুলস। আমাদের যে কোনো সামাজিকভাবে চলতে গেলে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু আইন কানুন নিয়ম কানুন লাগে। আমি যেটা মানে টেনে বলছি, রাষ্ট্রে বলছি যে যেহেতু এটা একটা এখন $multi-billion ইন্ডাস্ট্রি, সেখানে আপনার একটা নিয়ম কানুন থাকা, এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল আমি বলবো এইম অফ স্পোর্টস, এনি স্পোর্টস হচ্ছে যে আউটকাম মাস্ট বি আনপ্রেডিক্টেবল, অর্থাৎ ফলাফল সম্বন্ধে কিন্তু কেউ জানবে না আগের থেকে। তার মানে কি পার্টিসিপেন্টরা তারা তাদের বেস্টটা দিবে এবং এর মধ্যে একটা কাঠামোগত, একটা আইনগত কাঠামোর মধ্যে থেকে তাদেরকে পার্টিসিপেট করতে হবে। তো সেই হিসাবে উনি যেটা বলছেন যে ফুটবল বলেন, হকি বলেন, ক্রিকেট বলেন, অ্যাথলেটিক্স বলেন, সবখানে কিন্তু এই আইনটা থাকছে। এবং আমি জাস্ট একটু অ্যাড করবো বিফোর মেবি ইউ বি আস্কিং দ্য নেক্সট কোয়েশ্চেন, যে এখানে কিন্তু দেখেন একটা ডোমেস্টিক অ্যাসপেক্ট আছে, একটা গ্লোবাল অ্যাসপেক্ট আছে। ডোমেস্টিক্যালি যেমন ধরেন বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে যেমন আমাদের বিভিন্ন ফেডারেশনস আছে, সংগঠনগুলো আছে, তারা যেমন আমাদের লোকাল স্পোর্টসকে নিয়ন্ত্রণ করে। যখনই আমরা ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করতে যাচ্ছি অন্য কোনো দেশে, তখন কিন্তু আমরা ক্রস বর্ডার চলে যাচ্ছি, তাই না? তখন কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনালি চিন্তা ভাবনা করতে, যেমন ধরেন ফুটবলের জন্য ফিফা আছে, ক্রিকেটের জন্য আইসিসি আছে, ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্স ফেডারেশন আছে, তাই না? সেম জকি ক্লাব আছে ইংল্যান্ডে, এরকম। তার মানে কি বোঝা যাচ্ছে যে তখন কিন্তু আমরা নিজেদের দেশের মধ্যে থাকছি না, তখন আমরা ক্রস বর্ডার টেরিটরিতে চলে যাচ্ছি। এবং তার মানে আন্তর্জাতিকভাবেও কিন্তু একটা আইন থাকবে, যে আইনের মধ্যে আমাদেরকে আসতে হবে। আমরা যদি সেই আইনটাকে ঠিক মতন ফলো করতে না পারি, আপনারা দেখেছেন যে একসময় সাউথ আফ্রিকা ফর দেয়ার অ্যাপার্টেইড নিয়মের জন্য বর্ণবাদিতা ছিল, তার নিষিদ্ধ হয়ে গিয়েছিল ক্রিকেট থেকে। বহু বছর পর তার ফিরে এসছে থ্যাঙ্কস টু নেলসন ম্যান্ডেলা এবং তার যে সংগ্রাম উনি করে গেছেন। তো সিমিলারলি একটা দেশ যদি আন্তর্জাতিকভাবে তার নিয়মকানুন ফলো না করে, সে যেমন একঘরে হয়ে যেতে পারে, সিমিলারলি আবার দেখবেন যে নিজেদের রুলগুলো কিন্তু তাকে ফলো করতে হবে। তার মানে আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি দর্শকদের স্বার্থে, যে একটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ দ্য স্পোর্টস, একটা হচ্ছে আমাদের স্থানীয়করণ, ডোমেস্টিকরণ। আমি মনে করি সেই হিসাবে এই আইনটার একটা বিশাল ওয়াইড একটা অ্যাপ্লিকেবিলিটি আছে। এটা শুধু দেশভিত্তিক বা স্থানীয় নয়, এটা ইন্টারন্যাশনাল একটা ইমপ্যাক্ট আছে। ইয়াসিন, আর ইউ অন দ্য লাইন? I am, yes. Okay. Could you please tell me or give me some examples of violations? What kind of violations are there in sports law? Well, if we take corruption as an example, and the famous case of the Pakistani cricketers, right? It was alleged and it was proved by the International Cricket Council, the ICC, that the cricketers were involved in corrupt activity. Right. And the corrupt activity was spot fixing, and everyone knows about the no balls and what was shown on television and everything else, but that was said to be a violation of the ICC code. The ICC code is the code that all cricketers sign up to, and it's to ensure and adhere by the rules. And what was said in that was that the cricketers did not follow effectively the rules of playing fairly, playing to the best of their ability, and trying to ensure that the spectator gets a fair game. That's what was being said. So the violation in that case, to try and keep it very simple, was breach of the code in terms of corruption. It was being alleged that it was a corrupt activity, things were not done fairly and properly, and it was done to an order, whoever that order was from. So that's one classic example of violation. Right. Another violation might be drugs in athletics. Right. The idea is everyone should be drug-free, everyone should be equal. If an athlete takes enhancing drugs, then it will affect their performance, and they will probably be better than the others, and therefore it won't be an equal field. The classic example is Ben Johnson. Right. He wins the Seoul Olympics, and then when the tests come back, he shows he has tested positive. So that would be another violation. That would naturally be a violation of the IOC, the International Olympic Committee's code. So those are two classic examples of violations. Right. Thank you. আবার একটু রাষ্ট্র নিয়ে বলবো যে ভায়োলেশন বলতে বেশ ইয়াসিন পাটেল যে কথাগুলো বললেন, অবভিয়াসলি করাপশন ইজ এ কি প্রবলেম
হ্যাঁ, ইন্টারন্যাশনালি গ্লোবালি। এবং করাপশন, স্পোর্টস করাপশন যেটা এত বড় একটা ইন্ডাস্ট্রিতে এই ধরনের ঘটনা ঘটতেই পারে, সেই ব্যাপারে প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু কার্যকরী ব্যবস্থা ইন্টারন্যাশনালি লোকালি নেওয়া হচ্ছে। যেটা উনি বললেন যে একটা তো হচ্ছে ধরেন স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং। আমি একটু অ্যাড করে বলবো, ক্রিকেট দেখেন এমন একটা খেলা যেখানে কিন্তু স্পট ফিক্সিং জিনিসটা কিন্তু ম্যাচের ভেতরে চলে এসছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলা ছোট ছোট অনিশ্চয়তা, যেমন ধরেন টসে কে জিতবে, কোন দিক থেকে একটা ক্যাপ্টেন তার বোলারকে বল করাবে, কোন সময় ইনিংস ডিক্লেয়ার হবে। এরকম একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেই, সাউথ আফ্রিকার ফেমাস ক্রিকেটার হ্যান্সি ক্রনিয়ে, তার এগেনস্টে অ্যালিগেশন এসেছিল এরকম যে হি গেভ ইনফরমেশন রিলেটিং টু আউটকাম অফ এ ম্যাচ। এবং একটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ঘটনা আছে, শুনেছেন কিনা জানি না, যে বোথ সাউথ আফ্রিকা অ্যান্ড ইংল্যান্ড তারা একটা ইনিংস ফোরফিট করে দিয়েছিল বৃষ্টির কারণে, এবং তারা এক ইনিংসের টেস্ট খেলেছিল, এবং যেখানে ইংল্যান্ড জেতে 2 উইকেটে। সেটারও কিন্তু একটা অ্যালিগেশন আসছিল যে এখানে কোনো একটা কিছু কার্যকারিতা, কোনো কারসাজি হয়েছে। তার মানে obviously fixing is one aspect of it, but বললেন যে ড্রাগস নিয়ে যদি আপনি আপনার পারফরমেন্সকে এনহান্স করে ফেলেন, ইউ আর গেটিং আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার আদার কম্পিটিটরস। সিমিলারলি কিন্তু আপনাকে আরেকটা দর্শকদেরকে বলবো, মানে স্বার্থে বলছি, যে ফাইন্যান্সিয়াল করাপশন কিন্তু ইংল্যান্ডে 1919 সালে হয়েছে, 1970 সালে হয়েছে, ইংল্যান্ডের বিভিন্ন লিগ পর্যায়ে হয়েছে। সেখানে লিভারপুলের ব্রুস গ্রবেলা, তারপরে তার এগেনস্টে অ্যালিগেশন ছিল, প্লেয়াররা জেলে পর্যন্ত গেছে। টটনাম হটস্পার ক্লাবের এগেনস্টে বিশাল ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার, ভ্যাট ফাঁকি দেওয়ার মামলা হয়েছে। তারপরে আপনার এভাবে বিভিন্ন ক্লাবের পয়েন্ট, ইটালিয়ান সিরি এতে এরকম হয়েছে। সেসব ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো কিন্তু দে গেভ রিপোর্ট আফটার রিপোর্ট। কিং কমিশন, তারপর ইন্ডিয়াতে যখন এই ঘটনা ঘটলো, মনোজ প্রভাকর অ্যালিগেশন আনলো যে অনেক প্লেয়ার জড়িত, তখন কিন্তু আরেকটা ইনকোয়ারি করলো ইন্ডিয়ান ইনভেস্টিগেশন অথরিটি। তার মানে আজহারউদ্দিন ব্যান্ড হলো, সেলিম মালিক ব্যান্ড হলো পাকিস্তানে। তার মানে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এই করাপশনটা কিন্তু খালি এক জায়গায় কিন্তু সীমাবদ্ধ না। হ্যাঁ, কাজে ভায়োলেশন, আমি আরেকটা ভায়োলেশন অ্যাড করব, সেটা হচ্ছে যে ধরেন ভায়োলেশন বলতে কিন্তু একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট এটার আছে। যেমন ইফ ওয়ান প্লেয়ার কমিটস এ ফাউল ট্যাকেল, আপনার মনে আছে যে জিনাদিন জিদান হেডবাট করেছিল ফুটবলে, তো সেটা নিয়ে ক্রিমিনাল মামলা করার কিন্তু প্রশ্ন আসছিল। এরকম অনেক ঘটনা আছে যেখানে ইংলিশ লিগগুলোতে বা ইটালিয়ান লিগে দেখা গেছে ফাউল নিয়ে, রাফ ট্যাকলিং নিয়ে মামলা হয়েছে, আদালতে গেছে, এবং সেখানে কোর্ট রায় দিয়ে জেল জরিমানা কিন্তু হয়ে গেছে। কাজে এখানে একটা সিভিল ভায়োলেশন, ক্রিমিনাল ভায়োলেশন যেমন হতে পারে, সিভিলও হতে পারে। সিভিল লতে আমি একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে অনেকে হয়তো টর্ট ল সম্পর্কে শুনেছেন। টর্ট হচ্ছে বেসিক্যালি এক ধরনের রং ডুইং, যেটা সিভিল লতে কন্ট্রাক্ট চুক্তি না থাকলেও টর্টে মামলা করা যায় যদি একজন আরেকজনের প্রতি এটা ডিউটি অফ কেয়ার ও করে। তো সিমিলারলি টর্ট লতে কিন্তু অনেক মামলা এরকম হয়েছে, দেখা গেছে যে স্টেডিয়াম ডিজাস্টার হয়েছে, স্টেডিয়াম ভেঙে পড়ে গেছে, সেখানে স্টেডিয়াম অথরিটির এগেনস্টে সু করেছে, হ্যাঁ, দর্শকরা, পুলিশের এগেনস্টে পুলিশ অথরিটি সু করেছে স্টেডিয়াম অথরিটির এগেনস্টে টর্টে, নার্ভাস শক হয়ে তাদের সাইকিয়াট্রিক ইলনেস হয়ে গেছে। তার মানে এই মামলাগুলোর ধরন কিন্তু আসলে শুধুমাত্র করাপশন না, এখানে অনেকগুলা অ্যাসপেক্ট জড়িত আছে। আর যেটা বেশি ইয়াসিন পাটেল বলতে চাচ্ছেন যে শুধু কন্ট্রাক্ট কেন, কন্ট্রাক্ট ল বলেন, এমপ্লয়মেন্ট ল বলেন, হ্যাঁ, কারণ ক্রীড়াবিদরা কিন্তু এমপ্লয়ি, চাকরি করে অ্যাকসেন্সে, হ্যাঁ, বেতন পায়। তো এমপ্লয়মেন্ট ল, কন্ট্রাক্ট ল, তারপর ধরেন আপনার ট্রেডমার্ক ল আছে, পেটেন্ট ল আছে, রয়্যালটির ব্যাপার আছে, ট্যাক্সেশন ল আছে। তার মানে আপনি বুঝবেন যে সবগুলো আইনই কিন্তু আছে, আমরা অন্য আঙ্গিকে জানি, বাট যখন ক্রীড়া চলে আসছে তখন এই লগুলা কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে ক্রীড়ার ক্ষেত্রে। Yasin, are you there? Yes, still here. If I refer to some famous cases that you have done, let's say about, the cricket corruption related to Salman Butt, could you enlighten us on this? What exactly happened to that case? Well, originally what happened was there was News of the World, which was a newspaper. They published a story to say that one of their undercover agents had discussed matters with the players' agents, and they had agreed a spot fix, or so many no balls would be delivered, and so many maidens, etc. And they published the story completely in the newspaper. And the following day, or 2 days later, that same day, in short, police officers arrived at the test match ground. They arrested the players, took them away for interview, and so on and so forth. Now, because of the kind of activity, it was very rare in how it occurred, because this were police officers, in short,
reviewing the players, not the ICC or any cricket governing body, but police officers. And so from the outset, it became a criminal investigation. Right. Now, the police service and what's called the Crown Prosecution Service in England, which is a body that makes the decision whether to charge someone or not, right, they didn't make the initial decision to charge each player for a very long period of time, until February of the following year. In the meantime, the ICC decided that these players had breached the code, the ICC code on cricket. Right. And so they charged the players, and then they had their hearing in Doha. Right. And then on the day that they were going to be sentenced, or the result announced actually, the Crown Prosecution Service in England then decided they would charge the players. And so on the one hand you have the governing body's punishment and their form of tribunal hearing, etc. And on the other hand, we now had a criminal investigation and criminal charges brought against the players. Now that's very important because it's two different things. Firstly, it's a tribunal and their punishment powers. The second thing is the Crown Prosecution Service and the actual police service, and effectively the court system bringing other charges on the players. Right. And so that then had two different angles. Now, I'll carry on in terms of what happened with the tribunal. In short, the players were found guilty and they were all banned at various levels of punishment, but all of them got a minimum of 5 years. So what was exactly the sanction, sorry to interrupt, so what was the sanction and punishment that Salman Butt had faced? He has been given 5 years penalty, suspension completely, and also another 5 years suspended on the basis that he does not breach the code and he undertakes the programme as was required by the tribunal judges. In Mohammed Asif's case, it was 5 years suspension and 2 years suspended with the same retirement, and with Mohammed Amir it was 5 years suspended. But if you want to look at it another way, all of them have got 5 years, and the other two players have got extra add-ons if they breach the code. Right. Thank you. Now, unless you want me to talk about the criminal part, I won't talk about the criminal part yet. Okay, we'll get back to you. Just a second. একটু বলে দিচ্ছি যে সালমান বাটদের কেসটা সর্বজন পরিচিত, সবাই জানে এটা সুবিদিত কেস একটা। ওখানে ওদের যেমন আইসিসি যেমন তাদেরকে ব্যান করে দিয়েছে 5 years টু বিভিন্ন মেয়াদে, সিমিলারলি ক্রিমিনালি তাদের কিন্তু জেল জরিমানা হয়েছে। ইফ আই এম নট রং 30 months ফর বাট, 30 মাসের জেল ছিল। আর একজন এজেন্ট ছিল তার 32 months, বাকিদের একটু কম ছিল। তো যাই হোক, তারা সেই সাজা ভোগ করছে উপযুক্তভাবে, যেটা হয়েছে প্রমাণ করার মাধ্যমে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট স্ক্যান্ডালাস থিং ইন ক্রিকেট হিস্ট্রি। তো সেখানে আপনি দেখতে পেলেন যে ক্রিমিনাল সাইডটা আছে, আবার সিভিল স্যাংশনে কিন্তু তাদের হয়েছে, ক্যারিয়ারের উপরে তাদের একটা গেছে, তাদের ক্রিমিনালটা হয়েছে। সেখানে ক্রিমিনাল এবং সিভিল দুটোই থাকতে পারে। আমি আরেকটা ব্যাপার হয়তো বলে দিব সময় থাকতে থাকতে, সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থাটা যদি আপনি চিন্তা করেন, যে এখানে কিন্তু সবাই হয়তো শুনে থাকবেন অলরেডি, যেহেতু রিসেন্ট মামলা চলছে এসব নিয়ে, দেয়ার ইজ দিস কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, ক্যাস বলে, সিএস। এটা বসে সুইজারল্যান্ডের লুজান শহরে। এইটা কিন্তু 1983 সাল থেকে এই কোর্টটা এস্টাবলিশড, এবং এখন বিশ্বের অধিকাংশ দেশেরই কিন্তু বিভিন্ন ফেডারেশন, এটা ফুটবল বলেন, হকি বলেন, ক্রিকেট বলেন, তারা কিন্তু যখন ডোমেস্টিক ডিসপিউট যখন সেটেলমেন্ট যখন হওয়ার পরে ইট অ্যাক্টস লাইক এ গ্লোবাল ফাইনাল কোর্ট অফ অ্যাপিল। ঠিক আছে, তো ফাইনাল অ্যাপিলের অথরিটি কিন্তু কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। এটা কিন্তু একটা আরবিট্রেশন অ্যান্ড মিডিয়েশন, এখানে ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রেটররা থাকেন। এটা আবার ইন্টারন্যাশনাল আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির যে চার্টার আছে শুনে থাকবেন, আইওসি কিন্তু বলে দিয়েছে যে যে কোনো স্পোর্ট রিলেটেড ডিসপিউট যদি হয় তাহলে কিন্তু ক্যাসে যাওয়া লাগবে। সিমিলারলি আইসিসি থেকে যে মামলাগুলো হয় এটা কিন্তু অনেক সময় শেষ হয়ে যাবে গিয়ে আপনার কোর্ট অফ স্পোর্টসে। তার মানে এটা একটা, আমরা বলবো একটা গ্লোবাল সুপ্রিম কোর্ট হয়েছে, এবং এই সুপ্রিম কোর্ট কিন্তু কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস কিন্তু আপনার ঠিক যেমন একটা দেশের আদালত কত নিয়ম মেনে চলে, কি যেমন একটা ট্রাইব্যুনালকে নিরপেক্ষ হতে হবে, হ্যাঁ, তাকে প্রপোর্শনেটলি কাজ করতে হবে, বায়াসড হলে চলবে না।
ঠিক আছে, এবং তাদেরকে ফেয়ার হিয়ারিং এর সুযোগ দিতে হবে। এই প্রত্যেকটা আইন কিন্তু মেনে চলে এই ক্যাশ কোর্ট, অর্থাৎ তারা বলে দিয়েছে তাদের রায়ে যে ঠিক নর্মাল লর ক্ষেত্রে স্বাভাবিক একটা কোর্ট ব্যবস্থাতে যেসব মূলনীতি থাকবে কোনো মামলা ক্ষেত্রে একটা বাদী বিবাদীর, ক্লেইমেন্ট ডিফেন্ডেন্টের, সিমিলার নীতি কিন্তু তারা ফলো করে আসছে এই কোর্টের মাধ্যমে। এর ফলে কিন্তু কি হয়েছে, একটা গ্লোবাল স্পোর্টস ল বা লেক্স স্পোর্টিভা এটাকে বলছে অনেকে, সেটাও কিন্তু এখন এস্টাবলিশ হওয়ার, তার মানে স্পোর্টস ল আছে, এটাই আমার মূল কথা, যে এখন তো স্পোর্টস ল একটা গ্লোবাল দিকে রূপ নিয়েছে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সো ইয়াসিন, yes, so does sports law punish everyone? I mean, the fixer, the gamblers, the bookmakers, or does it only just cover the participants? If you could tell us very briefly, because we're sort of short of time. I'm afraid sports law doesn't seem to punish those who seem to make the most riches, the most earnings out of everything. So, for example, the sports law area has codes which all participants have to adhere to and sign to. But when you see how a lot of this works in terms of corruption, one sees that a lot of it is illegal gambling, illegal in terms of the bookmaking world and the bookmakers in the Asian subcontinent, places like India, Pakistan, Sri Lanka and Bangladesh. And so they are the ones who effectively would make more money than anyone. And it's been quoted by many sources, people like Edward Hawkins and others who have written books on this, that there's a multi-billion-pound industry, or lots of crores here in Dhaka. But in short, these people would not have to adhere to any code. They have not signed up to it, they're not participants, and so they would never be punished by the sports governing bodies. They would walk away from here. So the people who would effectively have the most gold, the most to earn and benefit from, would never ever be effectively subject to any of the sports governing body rules. Whether they are subject to any criminal rules in a country, one doesn't know, but then one sort of look at closely what is the wrongdoing, what is the activity. But in terms of sports violations, they're not doing anything wrong. I see. Yasin, thank you very much for being here virtually with us. It was a pleasure to talk to you. Could I apologise for not coming there in person, but as you know, our tribunal was overrunning today, but it's been a pleasure talking to you guys and to Khalid up there as well. Once again, my apologies. Thank you very much. Thank you, Khalid. Sir, হ্যাঁ, তো এই তো শেষের দিকে আছি আমরা। তো আমি যেটা বললাম যে গ্লোবাল স্পোর্টস ল এখন চলে এসছে, ইটস এ হিউজ কমার্শিয়াল ভেঞ্চার। আর সেই সাথে আরেকটা কথা বললে চলবে না, ব্রডকাস্টিং রাইটস। আমরা যে এখন আইসিসি নিয়ে একটা কথা, হ্যাঁ, যেমন ধরেন আমি বলেছিলাম যে ইন্টারনাল এক্সটার্নাল, যেমন এই যে এখন আইসিসির একটা ব্যাপার দেখা যাচ্ছে যে এটা কি দুই ভাগে ভাগ হয়ে যাবে কিনা। আপনি দেখেন এখানে কিন্তু আবার লর ব্যাপারটাই চলে আসছে। তা আমাদের কাছে যেটা আমার যেটা মনে হবে যে আমাদের বাংলাদেশ এখনো বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি, কিন্তু আইনের যে সচেতনতা এটা অত্যন্ত প্রয়োজন। এবং গ্লোবালি কিন্তু ক্রিকেট আমাদের একটা বিশাল জায়গায় আমাদেরকে নিয়ে গেছে, এবং আমরা আশা করি ক্রিকেটেও যেসব এখন বিতর্ক চলছে সেসবের ঊর্ধ্বে উঠে আমরা দেশের ক্রিকেটকে আগিয়ে নিতে পারবো সবাই মিলে, এবং অবশ্যই ভবিষ্যতে হয়তো আমরা আরো আলোকপাত করতে পারবো, যেহেতু এটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। জি, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শকদের আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয় নিয়ে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আমরা আবারও চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে আরো অনেক তথ্য দেবার। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।